ভারতের পশ্চিমবঙ্গে তৃতীয় দফার বিধানসভা নির্বাচনে বিভিন্ন স্থানে সহিংসতা। তৃণমূলের হামলায় সিপিএম কর্মী নিহতের অভিযোগ, অস্বীকার ক্ষমতাসীন দলের। অনাবৃষ্টি ও তীব্র দাবদাহে খরার কবলে ভারতের 10টি প্রদেশ। পানি সংকটে অন্তত 33 কোটি মানুষ। আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি সরকারের। রিপাবলিকান দলীয় সম্মেলনে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার আশা টেড ক্রুজের। প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির মুখোমুখি হলে প্রতিপক্ষকে পরাজিত করার ঘোষণা ট্রাম্পের। এবং রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশেরও একটি চক্র জড়িত, ফিলিপিন্সের শুনানি শেষে সিনেটর ওসমেনা। এটি হ্যাকিং নয়, চুরি বললেন রাষ্ট্রদূত জন গোমেজ। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া গেছে। মুর্শিদাবাদে নির্বাচনী সহিংসতায় একজন সিপিএম কর্মী নিহত হয়েছে বলে জানায় এনডিটিভি। তৃণমূল ও সিপিএম নেতাকর্মীরা সহিংসতার জন্য একে অপরকে দায়ী করছে। আজকের ভোট উপলক্ষে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর 1 লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। পশ্চিমবঙ্গে 6 দফার বিধানসভা নির্বাচনে প্রথম 2 পর্বে মোটামুটি শান্তিপূর্ণ ভোট গ্রহণ হলেও তৃতীয় দফার নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে সহিংসতা। সকালে ভোট গ্রহণ শুরু হতে না হতেই মুর্শিদাবাদের ডোমকল কেন্দ্র দখল নিয়ে তৃণমূল কংগ্রেস ও সিপিএম সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় সিপিএম এর একজন এজেন্ট গুলিতে নিহত হয় বলে জানায় স্থানীয় গণমাধ্যম। তৃণমূল এই হত্যাকাণ্ডের দায় অস্বীকারের পাশাপাশি নিহত এজেন্টকে নিজেদের কর্মী বলে দাবি করেছে। মুর্শিদাবাদের বেলেঘাটা ও বেলগাছিয়াতেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যম জানায় তৃণমূলের নেতাকর্মীরা বেলগাছিয়ার অন্তত 5টি বুথে বিরোধী দলের এজেন্টদের প্রবেশে বাধা দেয়। বর্ধমান ও নদিয়াতেও তৃণমূল কর্মীরা সহিংসতা চালায় বলে অভিযোগ বিরোধীদের। পুলিশ এসে কিছু বলছে না, পুলিশ রাউন্ড দিয়ে চলে যাচ্ছে। এখানে কলোনি পাড়ার লোককে একটাও সিপিএম এর লোককে ভোট দিতে যায়নি, টিএমসির লোকে ভোট দিতে। টিএমসির লোক অস্ত্র সহ এসে রাত্রে বলছে ভোট দিতে যাস, তাহলে রাত্রে তোদেরকে বুঝিয়ে নেব। এখানে 2টো বম হয়, তারপরে এখানে বম্বিং হয়। বম্বিং হওয়ার পর আমি থানাকে ফোন করি। থানা ফলে মোটামুটি 1.5 ঘন্টা পরে আসে। আসার পরে রাউন্ড দিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে এরা প্রত্যেকজন বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেকটা বাড়িতে ঢুকে এটাকে শাসন প্রদান করছে। তবে অনেক জায়গায় এর বিপরীত চিত্র দেখা গেছে। কঠোর নিরাপত্তায় সুষ্ঠুভাবে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন কলকাতার ভোটাররা। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে ভোট দিতে পারায় আমার ভালো লাগছে। এখানে কোনো সমস্যা চোখে পড়ে একদম ঠিকঠাক। আমাদের গ্রামে অনেকদিন ধরেই বিদ্যুৎ নেই। দুঃখের বিষয় হলো ভোটের আগে প্রার্থীরা অনেক প্রতিশ্রুতি দিলেও নির্বাচন শেষে তা আর পূরণ করেন না। পশ্চিমবঙ্গের তৃতীয় দফার বিধানসভা নির্বাচনে কলকাতার 7 আসন সহ মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমানের মোট 62 আসনে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট নেওয়া হবে বলে জানায় গণমাধ্যম। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ভারতের তামিলনাড়ুর সালেম জেলায় রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা নির্বাচনী জনসভায় তীব্র দাবদাহে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। তামিলনাড়ুর বিরোধী দল ডিএমকে নেতা এম.কে. স্টালিন এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী জয়ললিতাকে দায়ী করে বিষয়টি সম্পর্কে নির্বাচন কমিশনে অভিযোগ করার কথা জানান। পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে এই 2 ব্যক্তি ছিলেন এআইএডিএমকে কর্মী। পুলিশ আরও জানায় 2 ব্যক্তির মৃতদেহ ময়না তদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অস্বাভাবিক কারণে মৃত্যু হয়নি বলেই তাদের ধারণা। গত কয়েক সপ্তাহের অনাবৃষ্টি ও তীব্র দাবদাহে ভারতের 10টি রাজ্যের অন্তত 33 কোটি মানুষ প্রচন্ড খরার কবলে পড়েছে। এসব রাজ্যের 250 জেলায় দেখা দিয়েছে তীব্র পানির সংকট। এর মধ্যে তাপমাত্রা দিন দিন বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে। এই অবস্থায় আন্তঃনদী সংযোগ প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ভারতের পানি সম্পদ মন্ত্রী উমা ভারতী। গত কয়েক সপ্তাহের প্রচন্ড দাবদাহ আর অনাবৃষ্টিতে খরায় পড়ছে ভারতের বিভিন্ন অঞ্চলের অন্তত 10টি রাজ্য। কয়েকটি রাজ্যে গ্রীষ্মের আগে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। শুষ্ক মৌসুমে পশ্চিম ও উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে বরাবরই পানির তীব্র সংকট থাকলেও এবার যেন তা সহনীয় মাত্রার বাইরে চলে গেছে। সেই সঙ্গে পুরো ভারতেই প্রচন্ড তাপে জনজীবন প্রায় ওষ্ঠাগত। প্রচন্ড তাপে চামড়া পুড়ে যাচ্ছে, কাজকর্ম তো দূরে থাক, এই অবস্থায় ঘর থেকে বের হওয়াই কঠিন।
টানা কয়েক সপ্তাহ বৃষ্টি না হওয়ায় মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গানা, ওড়িশা, কর্ণাটক, ঝাড়খণ্ড, হরিয়ানা, বিহার, উত্তর ও মধ্যপ্রদেশের অন্তত 256টি জেলার মানুষ তীব্র খরার কবলে পড়েছেন। নানা জলাশয় শুকিয়ে যাওয়ার পাশাপাশি কূপ, নলকূপ থেকেও পানি পাচ্ছেন না এসব রাজ্যের বিভিন্ন জেলার মানুষ। এছাড়া উত্তরপ্রদেশের বারাণসীর এক কৃষকের মতো অনেকের জীবিকাই এখন হুমকির মুখে। এবারের অবস্থা খুবই খারাপ। অন্য বছর এই সময়ে আমরা ফুল চাষ করে কিছু আয় করি, কিন্তু এবার অনাবৃষ্টি ও প্রচন্ড তাপে সব গাছ মরে গেছে। খরা আমাদের আয়ের পথ বন্ধ করে দিয়েছে। মহারাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় লাটুর জেলার তীব্র পানি সংকট সামাল দিতে কয়েকদিন থেকে ট্রেনে করে আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে পানি সরবরাহ করা হচ্ছে। বুধবারও রাজ্যের দক্ষিণাঞ্চলীয় মিরাজ থেকে 50টি ওয়াগনে 25 লাখ লিটার পানিবাহী একটি ট্রেন লাটুরে পানি সরবরাহ করে। পরিস্থিতি মোকাবেলায় রাজ্য প্রশাসনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও বেগ পেতে হচ্ছে। এই অবস্থায় বুধবার ভারতের পানি সম্পদ মন্ত্রী সংবাদ সম্মেলনে তাৎক্ষণিকভাবে বিপর্যয় মোকাবিলা সহ ভবিষ্যতের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। জলবায়ু পরিবর্তনের সঙ্গে আমাদের যথাসম্ভব মানিয়ে নিতে হবে। ভবিষ্যতের কথা চিন্তা করে শিগগিরই আন্তঃনদী সংযোগের কাজ শুরু করছি আমরা। যে নদীগুলোতে পানি প্রবাহ বেশি তার সঙ্গে খরাপ্রবণ অঞ্চলের নদীগুলোর সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভূগর্ভের পানির উপর নির্ভরতা কমিয়ে ভূপৃষ্ঠ ও বৃষ্টির পানি ব্যবহার করতে হবে। এরই মধ্যে তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে তীব্র পানি সংকটে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পশ্চিম গুজরাটে স্থানীয় প্রশাসন অন্তত 1000 গ্রামে পানির তীব্র সংকটের কথা জানিয়েছেন। এছাড়া হিট স্ট্রোকে শতাধিক মানুষের মৃত্যুর পর পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। গেল 2 বছর বৃষ্টিপাত অস্বাভাবিক মাত্রায় কমে যাওয়ার পাশাপাশি এবছরের ক্ষণস্থায়ী শীত মৌসুম আবহাওয়াকে উত্তপ্ত করে তুলেছে বলে মত দেশটির আবহাওয়া অধিদপ্তরের। এছাড়া প্রশান্ত মহাসাগরীয় এল নিনোর প্রভাবেই আফ্রিকার কয়েকটি দেশের মতো ভারতেও তীব্র খরা চলছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। রিপাবলিকান দল থেকে কে মনোনয়ন পাবেন তা চূড়ান্ত সিদ্ধান্ত জুলাইয়ের দলীয় সম্মেলন থেকে আসবে জানিয়ে নিজের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন রিপাবলিকান প্রার্থী টেড ক্রুজ। তিনি বলেন, রিপাবলিকান দলের মনোনয়ন লাভে একজন প্রার্থীর কমপক্ষে 1237টি ডেলিগেটের প্রয়োজন হলেও এখন কারো পক্ষেই তা অর্জন সম্ভব নয়। তাই চূড়ান্ত মনোনয়নের ভার দলীয় সম্মেলনের উপর পড়বে এবং সেখানে ট্রাম্পের জয়ের কোনো সুযোগ নেই। এদিকে নিউ ইয়র্ক প্রাইমারিতে জয়ের পর টেড ক্রুজকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চূড়ান্ত লড়াইয়ে তিনি ও হিলারি মুখোমুখি হলে প্রতিপক্ষকে নিমেষে গুড়িয়ে দেবেন বলেও ঘোষণা দেন ট্রাম্প। তবে আলোচনা সমালোচনার তোয়াক্কা না করে আসন্ন পেনসিলভানিয়া প্রাইমারি উপলক্ষে জোর প্রচারণায় নেমেছেন ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন। যুক্তরাষ্ট্রে 50 লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাহী আদেশের পক্ষে হোয়াইট হাউসের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের অর্ধেক সদস্য ওবামার এই আদেশের পক্ষে থাকায় এখন নতুন করে আশার আলো দেখা দিয়েছে বহু বাঙালি অভিবাসীর বৈধতা পাওয়ার। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। 2014 সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে ঘোষণা দেন প্রায় 50 লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেয়ার। এরপরই মার্কিনীদের নিরাপত্তার দোহাই দিয়ে এই আদেশ চ্যালেঞ্জ করে টেক্সাস সহ 25টি রাজ্যের গভর্নর ফেডারেল আদালতে মামলা করে। এতে 2015 সালে ফেডারেল আদালত প্রথমে এই আদেশ স্থগিত এবং পরে তা অকার্যকর ঘোষণা করেন। পরে হোয়াইট হাউস সর্বোচ্চ আদালতে আপিল করলে বিক্ষোভকারীদের দাবির পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালত তা শুনানির জন্য গ্রহণ করে। এরই মধ্যে মার্কিন বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে সুপ্রিম কোর্টের অর্ধেক সদস্য ওবামার নির্বাহী আদেশ সমর্থন করছে। আর রায় পক্ষে এলে বৈধতা পাবেন বহু বাংলাদেশি অভিবাসীও। গত সোমবারও ওয়াশিংটনের সর্বোচ্চ আদালতের সামনে বৈধতা চেয়ে বিক্ষোভ করেন শত শত অবৈধ অভিবাসী। বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে তাতে অংশ নেন নিউ জার্সি সিনেটর রবার্ট মেনেন্ডেজও। অভিবাসীরা আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখছে। তারা আমেরিকায় থাকেন, তারা আমেরিকারই মানুষ। তাদের কেউ অবৈধ বলতে পারে না। বিভিন্ন রাজ্যের সামাজিক, মানবাধিকার ও ধর্মীয় সংগঠনের সদস্যরাও এই বিক্ষোভে অংশ নেন। সময় সংবাদ, নিউ ইয়র্ক। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। জেনেভা আলোচনা থেকে বিরোধীরা সরে গেলেও সিরিয়ার শান্তি প্রক্রিয়ায় তার প্রভাব পড়বে না, মন্তব্য সরকার পক্ষে। আলেপ্পো সংঘর্ষের কারণে 40 মানুষ ঘরহারা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ ফিলিপিন্সে পাচার ও সাইবার হ্যাকিং এর পেছনে 3টি চক্র রয়েছে বলে জানিয়েছেন দেশটির দুর্নীতি বিরোধী সিনেট ব্লু রিবন কমিটির সিনেটর সার্জিওস মেনা।
ফিলিপিন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ বলেছেন, এটি হ্যাকিং নয়, চুরির ঘটনা। অর্থ চুরির ঘটনা তদন্তে 30% অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। রিজার্ভ চুরির ঘটনায় সিনেটের 6ষ্ঠ দফা শুনানি শেষে ফিলিপিন্সের সংবাদ মাধ্যমে ABS-CBNকে একথা জানান জন গোমেজ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফিলিপিন্সে পাচারের ঘটনায় 12 জন ফিলিপিনো নাগরিক জড়িত এমন খবর প্রকাশের পর এবার সিনেটের 6ষ্ঠ দফা শুনানি শেষে নতুন তথ্য দিলেন দেশটির দুর্নীতি বিরোধী সিনেট ব্লু রিবন কমিটির সিনেটর সার্জিও ওসমেনা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ ফেডারেল রিজার্ভ অফ নিউ ইয়র্ক থেকে ফিলিপিন্সে পাচারে 3টি চক্র জড়িত বলে জানিয়েছেন তিনি। একটি চক্র বাংলাদেশ ব্যাংকের সুইফট কোড চুরি করেছে, দ্বিতীয় চক্রটি সুইফট সিস্টেম হ্যাকিং এর কাজ করেছে, আর অপরটি এই অর্থ ব্যাংকিং চ্যানেলের বাইরে নিয়ে গেছে বলে জানিয়েছেন সার্জিও ওসমেনা। আর এই তৃতীয় চক্রটির সঙ্গেই ফিলিপিনো নাগরিকরা জড়িত। আমাদের তদন্ত কার্যক্রমের এখনো পর্যন্ত 30% অগ্রগতি হয়েছে, আর এই চুরি কারো একার পক্ষে ঘটানো সম্ভব নয়। পুরো বিষয়টির জন্য 3টি চক্র জড়িত। এই ঘটনার সঙ্গে বাংলাদেশের কেউ ও ফিলরেম জড়িত বলেও আমরা ধারণা করছি। এদিকে বাংলাদেশ থেকে সিআইডির সদস্যদের একটি তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন বলে জানিয়েছেন ফিলিপিন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বাংলাদেশের সিআইডির সদস্যরা ফিলিপিন্সের শুনানিতে অংশ নিয়েছেন। তারা এই ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম চিহ্নিত করেছেন। যদিও নামগুলো সম্পর্কে আমি এখনই কিছু জানি না, তবে আমার মনে হয় না এটা কোনো হ্যাকারের কাজ, এর সাথে অন্য কেউ জড়িত। এদিকে অর্থ চুরির ঘটনায় আরসিবিসির কোষাধ্যক্ষ ও নির্বাহী সহসভাপতি রাউল ভিক্টর তান পদত্যাগ করেছেন। এজি মাহমুদ, সময় সংবাদ। জেনেভা শান্তি আলোচনা থেকে সরে আসায় সরকার চাপের মুখে পড়বে উল্লেখ করে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধান বিরোধী জোট HNC। তবে বিরোধীরা সরে যাওয়ায় আলোচনায় কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন আসাদের প্রধান আলোচক বাশার আল জাফারি। এদিকে আলেপ্পোর দখল নিতে IS আসাদ বিরোধী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ফলে 40,000 মানুষ ঘরহারা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় মস্কোর সামরিক অংশগ্রহণ সে দেশের জনগণ উপকৃত হয়েছে। বুধবারও যুদ্ধবিরতি উপেক্ষা করে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের কাছে সরকারি ও বিরোধী সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। আলেপ্পোর দখল নিতে একে অপরের উপর হামলা অব্যাহত রেখেছে দুপক্ষ। সহিংসতা আরও বাড়ার আশঙ্কায় সেখান থেকে পালিয়ে যাচ্ছে শত শত মানুষ। জাতিসংঘের হিসেব মতে গত কয়েকদিনে এর সংখ্যা দাঁড়িয়েছে 40,000-এ। ঘরহারা এই মানুষগুলো সীমান্ত শহর আজাজে আশ্রয় নিচ্ছে বলেও জানায় বিশ্ব সংস্থা। বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে সরকারি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে লেবানন সীমান্ত সংলগ্ন মাদায়া ও জাবাদানিতেও। বিদ্রোহীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই শহর দুটিতে গত কয়েকদিন ধরে ব্যাপক সহিংসতার কারণে রেড ক্রিসেন্টের সহায়তায় সেখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। বিভিন্ন অঞ্চলে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলেও যুদ্ধবিরতি ভঙ্গের জন্য একে অন্যকে দুষছে সরকার ও বিদ্রোহীরা। বুধবার জেনেভা শান্তি আলোচনায় সরকার পক্ষের প্রধান আলোচক বাশার আল জাফারি বলেন, বিদ্রোহীরা শান্তি ও যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল নয়, তারা কোনোভাবেই সিরীয় জনগণের প্রতিনিধিত্ব করে না বলেও মন্তব্য করেন জাফারি। বিদ্রোহীরা সিরীয় জনগণের বিপক্ষে। তারা IS সহ অন্যান্য জনগোষ্ঠীর মদদ নিয়ে সরকার পতনের চেষ্টা করছে। তাদের থাকা না থাকায় জেনেভা আলোচনায় বড় ধরনের কোনো প্রভাব পড়বে না। তবে বিরোধী জোট হাই নেগোসিয়েশন কমিটি HNCর মুখপাত্রের অভিযোগ, সিরীয় সরকারই বরং জনগণের কথা ভাবে না। সরকার যুদ্ধবিরতি উপেক্ষা করে নৃশংসতা অব্যাহত রেখেছে। সন্ত্রাস বিরোধী অভিযানের নামে বিদ্রোহী ও সাধারণ মানুষের উপর যে অত্যাচার তারা চালাচ্ছে, এবার তা বন্ধ করতে হবে। আমরা আলোচনা থেকে সরে আসায় চাপের মুখে পড়বে সরকার, এতে রাজনৈতিক পরিবর্তনের পথ সুগম হবে। যুদ্ধক্ষেত্রে সংঘাত অব্যাহত থাকলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ সামরিক অভিযানের ফলে সিরিয়ায় বিভেদ কমেছে। সিরিয়ার সাংবিধানিক সরকারের সমর্থনে আমরা যে সামরিক অভিযান চালিয়েছি তাতে জঙ্গি দমনের পাশাপাশি সেখানকার সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থা হয়েছে। প্রায় 400 গ্রাম জঙ্গিদের অবরোধ থেকে মুক্ত করেছি আমরা। দেশটির প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করেছি আমরা। এদিকে ফ্রান্স জানিয়েছে, সংকট সমাধানে সিরিয়া সহায়ক গ্রুপ হিসেবে পরিচিত রাষ্ট্রগুচ্ছের অন্যান্য দেশের সঙ্গে শিগগিরই আলোচনা করবেন তারা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, শান্তি আলোচনা ত্বরান্বিত করতে প্রয়োজনে সহায়ক রাষ্ট্রগুলোর পক্ষ থেকে একটি মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন করা হবে, যারা এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। জঙ্গি গোষ্ঠী IS ব্রিটেনের রাসায়নিক বা পারমাণবিক হামলা চালানোর চেষ্টা করছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর নিরাপত্তা কর্মকর্তারা।
বুধবার লন্ডনে আয়োজিত জঙ্গি দমন ও নিরাপত্তা বিষয়ক সম্মেলনে এই বিষয়ে বিশেষভাবে সতর্ক করেন তারা। ইউরোপীয় কমিশনের উপপ্রধান জর্জ বের্তো বলেন, এই হামলা জীবাণু, রাসায়নিক, পারমাণবিক বা তেজস্ক্রিয় যে কোনো মাধ্যমের হতে পারে। জঙ্গিরা মধ্যপ্রাচ্যের তীব্র চাপের মুখে এখন ভাগ হয়ে ইউরোপের দিকে সহিংস তৎপরতা বাড়ানোর চেষ্টা করছে বলে উল্লেখ করেন তিনি। এই সম্মেলনের পরপরই আগামী 12 মাস ব্যাপী একটি সুপরিকল্পিত সন্ত্রাস বিরোধী অভিযান শুরুর পরিকল্পনা হাতে নিয়েছে ব্রিটিশ পুলিশ। ব্রিটিশ গোয়েন্দা বিভাগের প্রধান স্কট উইলসন জানান, ব্রিটেনবাসী যাতে আতঙ্কিত না হয়ে আরো সচেতন হয় সেই প্রচেষ্টাই চালাচ্ছেন তারা। গেল সোমবার স্থগিত হয়ে যাওয়া ইয়েমেনের শান্তি আলোচনা জাতিসংঘের মধ্যস্থতায় বৃহস্পতিবার আবারও শুরু হতে যাচ্ছে। বুধবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, কুয়েতে অনুষ্ঠেয় এই আলোচনায় যোগ দিতে এরই মধ্যে হাউথি প্রতিনিধিরা সানা ছেড়েছেন। এর আগে সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ও পরামর্শ না করেই আলোচ্য সূচি নির্ধারণ করায় আলোচনা থেকে পিছিয়ে আসে ইরান সমর্থিত হাউথিরা। সরকারি সেনাদের সঙ্গে 1 বছরেরও বেশি সময় ধরে চলে আসা সংঘাত বন্ধে জাতিসংঘের উদ্যোগেই আলোচনায় বসছে তারা। এরই মধ্যে কুয়েতে অবস্থান করা সরকারি প্রতিনিধিরা বৃহস্পতিবারের মধ্যে শুরু না হলে শান্তি আলোচনা বয়কটের হুমকি দিয়েছেন। গত 1 বছরে সৌদি জোটের বিমান হামলা ও সরকারি বাহিনীর সঙ্গে হাউথিদের সংঘর্ষে ইয়েমেনে অন্তত 6200 মানুষের প্রাণহানি ঘটে। ইয়েমেনে হাউথি বিদ্রোহীদের ইরানে অস্ত্র সরবরাহ বন্ধ করতে সমুদ্রে পাহারা জোরদারে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় রাষ্ট্রগুলো। যুক্তরাষ্ট্রের সঙ্গে উপসাগরীয় 6টি দেশের প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এদিকে উপসাগরীয় নেতৃবৃন্দের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বৈঠককে সামনে রেখে ইয়েমেনে বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধে সৌদি আরবের কাছে ক্লাস্টার বোমা বিক্রি বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। উপসাগরীয় 6টি দেশের জোট গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসির সম্মেলনে অংশ নিতে বুধবার দুপুরে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রিয়াদ পৌঁছেই তিনি বৈঠক করেন সৌদি বাদশাহ সালমানের সঙ্গে। বৈঠকের বিস্তারিত এখনো প্রকাশ না পেলেও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই জোরদার এবং সিরিয়া ও ইয়েমেনে যুদ্ধবন্ধের বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে জানা গেছে। এই সম্মেলনকে সামনে রেখে ইয়েমেনের বেসামরিক নাগরিকদের নিরাপত্তায় সৌদি আরবের কাছে ক্লাস্টার বোমা বিক্রি বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অস্ত্র বাণিজ্য বিরোধী সংগঠন ক্যাট। সৌদি আরব নেতৃত্বাধীন জোট গত বছর থেকে ইয়েমেনে ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীদের ওপর যে হামলা চালিয়ে আসছে তাতে এসব ক্লাস্টার বোমা ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ এসব সংগঠনের। হাউথি বিদ্রোহীদের ইরান যে অস্ত্র দিচ্ছে তা বন্ধে নজরদারি বাড়ানোর বিষয়ে মঙ্গলবার একমত হয়েছে ওয়াশিংটন ও উপসাগরীয় রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা মন্ত্রীরা। জিসিসির অভিযোগ, ইরানের শিয়া সরকার সাম্প্রদায়িক বিভাজন জিইয়ে রেখে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে ফেলেছে। তবে এই সম্মেলনের মাধ্যমে সমাধানের পথ বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। আমাদের লক্ষ্য ইরানের সঙ্গে আরব দেশগুলোর আঞ্চলিক উত্তেজনা প্রশমন ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সহিংসতার অবসান ঘটানো। এ বিষয়ে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে মতপার্থক্য রয়েছে তা দূর করার ব্যবস্থা নিতে হবে। সম্প্রতি ইরানের ওপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নেয়ার পর ওবামা প্রশাসনের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের ভাটার টান লাগে। তবে প্রেসিডেন্ট ওবামার বর্তমান সৌদি আরব সফর উপসাগরীয় অঞ্চলে সাম্প্রদায়িক উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। নেটোর যে কোনো উস্কানিমূলক তৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে রাশিয়া। ইউক্রেন ইস্যুতে পশ্চিমা জোট ও রাশিয়ার মধ্যে প্রচণ্ড টানাপোড়েন শুরু 2 বছর পর নেটো জোটের সঙ্গে প্রথম বৈঠকে কথা বলেন রুশ প্রতিনিধি আলেকজান্ডার গ্রুশকো। গ্রুশকো বলেন, রুশ সীমান্তের কাছে মার্কিন রণতরী মোতায়েন করা হলে পূর্ব সতর্কতামূলক সব ধরনের পদক্ষেপ নেবে রাশিয়া। এদিকে জোটের বৈঠকের পরও ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে নেটো জোটের সম্পর্ক স্বাভাবিক হবে না বলে ঘোষণা দিয়েছেন জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ।
রাশিয়ার সঙ্গে ন্যাটোর যে মতভেদ রয়েছে এই বৈঠকেও তা দূর হয়নি। রাশিয়া যদি আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখিয়ে না চলে তবে তাদের সঙ্গে জোটের কখনো সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠবে না। আমরা ন্যাটোর যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের জবাব দিতে প্রস্তুত। রুশ সীমান্তের কাছে মার্কিন রণতরী মোতায়েন করে যুক্তরাষ্ট্র যদি কারোর উপর চাপ সৃষ্টির চেষ্টা চালায় তবে রাশিয়া পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নেবে। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের 90তম জন্মদিন আজ উদযাপন করবেন নাতি নাতনিদের সঙ্গে। জন্মদিন উপলক্ষে ব্রিটেনের সাজ রব। ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ইকুয়েডরে উদ্ধার কাজ ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও পুনর্গঠনে তহবিল সংগ্রহে এককালীন কর আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া। বিপর্যস্ত ইকুয়েডরের সাহায্যে স্পেন, সুইজারল্যান্ড, বলিভিয়া, পেরু ও কিউবার মতো দেশগুলো এগিয়ে এসেছে। পাশাপাশি বিশ্ব খাদ্য সংস্থা ও সেভ দ্য চিলড্রেনের কর্মীরা দুর্গতদের মাঝে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 525-এ। নিহতদের শনাক্তকরণ ও অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ চলছে। জীবিত উদ্ধারের আশা ফুরিয়ে গেলেও জোরে সোরে চলছে অভিযান। ভূমিকম্পের 4 দিন পর এখন মৃতদেহ উদ্ধারকে প্রাধান্য দেওয়া হচ্ছে। জীবিত কাউকে খুঁজে না পাওয়ার বিষয়টি নিশ্চিত হবার পরই কংক্রিটের জঞ্জাল সরাতে ব্যবহার করা হচ্ছে ভারী যন্ত্রপাতি। ধ্বংসস্তূপের ভেতরে কেউ জীবিত আছে কিনা তা শেষবারের মতো সতর্কতার সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। যদিও এমন সম্ভাবনা শূন্যের কোটায় রয়েছে, তবুও আশা ছাড়ছেন না উদ্ধারকারী দল। তীব্র ভূকম্পনে ফাটল দেখা দেওয়ায় ঝুঁকিপূর্ণ ভবন ছেড়ে খোলা জায়গায় ঠাঁই নিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকার হাজার হাজার বাসিন্দা। নতুন করে ভূমিকম্প হতে পারে এমন আতঙ্ক তাড়া করে ফিরছে তাদের। কারণ গেল শনিবারে শক্তিশালী 7.8 মাত্রার ভূমিকম্পের 4 দিন পর বুধবার ভোরেও 6.2 মাত্রার ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। ত্রাণ তৎপরতা বাড়ানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। গেল কয়েকদিনে 13 টন খাদ্য সামগ্রী বিতরণ করা হলেও খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন অনেক এলাকার মানুষ। নিহতদের শনাক্তকরণ ও অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ চলছে। এই সমাধিস্থলে এখন পর্যন্ত 164 জনের মরদেহ শনাক্ত করা হয়েছে, যাদের 8 জন বিদেশি নাগরিক। বুধবার প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া জানান, ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও পুনর্গঠনে $300 কোটি অর্থের প্রয়োজন। এই বিপুল পরিমাণ অর্থের যোগান দিতে এককালীন কর আরোপের ডিক্রি জারি করেছেন প্রেসিডেন্ট কোরেয়া, যা অনুমোদনের জন্য পার্লামেন্টে পাঠানো হবে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে অর্থ সংগ্রহের লক্ষ্যে ইকুয়েডরবাসীর মুনাফার উপর 3% $10 লাখ বেশি অর্থের মালিকদের সম্পত্তির উপর 0.9% এককালীন কর গ্রহণ করা হবে। আর যাদের মাসিক আয় $1000 বেশি তাদের একদিনের বেতন কেটে নেওয়া হবে। এটি আগামী 5 মাস ধরে চলবে। বিপর্যস্ত ইকুয়েডরের সাহায্যে স্পেন, সুইজারল্যান্ড, বলিভিয়া, পেরু ও কিউবার মতো দেশগুলো এগিয়ে এসেছে। পাশাপাশি বিশ্ব খাদ্য সংস্থা ও সেভ দ্য চিলড্রেনের কর্মীরা দুর্গতদের মাঝে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। জাহিদুর রহমান, সময় সংবাদ। ভূমিকম্পের 1 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও স্বাভাবিক হয়নি কুমামোতো শহরের 1,20,000 মানুষের জীবনযাত্রা। অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু হলেও এখনও নিশ্চিত করা যায়নি খাবার পানি সরবরাহ। ভূমিকম্পে অধিকাংশ উঁচু ভবনই ক্ষতিগ্রস্ত হওয়ায় অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এছাড়া এখনও ভূমিকম্প পরবর্তী অনুকম্পন অনুভূত হওয়ায় শঙ্কায় আছেন জাপানিরা। এদিকে গৃহহীনদের মধ্যে রক্ত প্রবাহ সংক্রান্ত জটিলতা ইকোনমি ক্লাস সিন্ড্রোমে আক্রান্ত 20 জনের মধ্যে মৃত্যু হয়েছে 3 জনের। এই রোগ থেকে বাঁচতে খেলাধুলা ও ব্যায়াম করা জরুরি বলে জানান জাপানের চিকিৎসকরা। পাকিস্তানে পোলিও টিকাদান কেন্দ্রে বন্দুকধারীর হামলায় নিরাপত্তা বাহিনীর 7 সদস্য নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বুধবার ওরাঙ্গি শহরে এই ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে মোটরসাইকেল আরোহী 8 জন বন্দুকধারী প্রথমে টিকাদান কেন্দ্রে হামলা চালিয়ে সেখানে কর্মরত 3 পুলিশকে হত্যা করে। পরে তারা পাশে একটি পুলিশ ভ্যানেও হামলা চালায়। এতে পুলিশ ভ্যানে থাকা বাকি 4 জন পুলিশ সদস্য নিহত হন। হামলার পরই পালিয়ে যায় বন্দুকধারীরা। পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে তাদের ধরিয়ে দিতে এরই মধ্যে 50 লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে পুলিশ বাহিনী। সে দেশের ইসলামপন্থীরা টিকাদান কর্মসূচির বিরোধী হওয়ায় প্রায়ই টিকাদান কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়। মেক্সিকোতে একটি তেল ক্ষেত্রে বিস্ফোরণের ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে শতাধিক।
বিবিসি বলছে পেমেক্স নামের মেক্সিকোর রাশিয়ার তেল কোম্পানির একটি ক্ষেত্রে এই বিস্ফোরণ হয়। এরপরই আশপাশ থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়, বন্ধ ঘোষণা করা হয় স্কুল। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে কয়েক ঘন্টা পরই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় অগ্নি নির্বাপন কর্মীরা। গেল কয়েক বছরে বেশ কয়েকবার বিস্ফোরণ হয়েছে পেমেক্স কোম্পানির তেল ক্ষেত্রগুলোতে। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ফ্লিন্ট শহরে পানি দূষণের ঘটনায় বুধবার 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযুক্ত 2 পরিবেশ বিভাগের কর্মকর্তা এই সমস্যার বিষয়ে সরকারকে বিভ্রান্তিকর তথ্য দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়া তৃতীয় ব্যক্তি ফ্লিন্ট পানি প্রকল্পের কর্মচারী পানি পরীক্ষা করে ভুল তথ্য সরবরাহ করেছিল বলে অভিযোগ আদালতের। এসব অভিযোগ প্রমাণ হলে প্রত্যেকের 5 বছরের কারাদণ্ড হতে পারে। ব্যয় সংকোচনের অংশ হিসেবে 2014 সালের এপ্রিল থেকে কর্তৃপক্ষ হিউরন লেকের পরিবর্তে ক্ষারযুক্ত ফ্লিন্ট নদী থেকে পানি সংগ্রহ শুরু করলে সমস্যা শুরু হয়। এ সময় পুরনো পানির পাইপ থেকে সীসা মেশানো দূষিত পানি মূল সরবরাহ লাইনে ঢুকে পড়লে স্থানীয় 1 লাখ মানুষের স্বাস্থ্য হুমকির মুখে পড়ে। স্থানীয়রা গত কয়েক মাস ধরে পানিতে দুর্গন্ধ থাকার অভিযোগ করলেও তা আমলে নেয়নি কর্তৃপক্ষ, যা এক পর্যায়ে মারাত্মক রূপ নেয়। যুক্তরাষ্ট্রের টেক্সাসের হাউস্টন এলাকায় ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় 8 জন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী প্রায় 1,500 বসতবাড়ি বন্যায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়েছে। এরই মধ্যে প্রায় 1,500 উদ্ধারকর্মী বন্যার্তদের উদ্ধারে মাঠে নেমেছে। উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে নৌযান। গেল বুধবারও ভারী বৃষ্টিপাত হয় সেখানে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হুস্টন এলাকা। বুধবার সেখানে 18 ইঞ্চি বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তরের। সেক্ষেত্রে বন্যার পানি বেড়ে লুইজিয়ানাতেও ঢুকে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘোষণায় কোরীয় উপদ্বীপ ও এর আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়া উত্তেজনা নিরসনে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন। বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, উত্তর কোরিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের উপর কঠোর অবরোধ আরোপের যে পরিকল্পনা হাতে নিয়েছে তাতে ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়বে। তবে চীন গতবারের মতো নতুন এই অবরোধ আরোপে সমর্থন দেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবান্তর প্রশ্নের জবাব দিতে তিনি রাজি নন। এর আগে 5মবারের মতো পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দেয় পিয়ংইয়ং। তুরস্কে যৌন হয়রানির দায়ে এক শিক্ষককে 508 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, কারাদণ্ড পাওয়া ওই শিক্ষকের নাম মুহারেম বুয়ুকর্তুক। 2012 থেকে 2015 সাল পর্যন্ত দাতব্য সংস্থার একটি নিবাসে 10 জন শিশুকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন মুহারেম। নরওয়ে সরকারের বিরুদ্ধে করা একটি মানবাধিকারের মামলায় সেখানকার উগ্র ডানপন্থী নেতা অ্যান্ডার্স বেহরিং ব্রেইভিকের পক্ষে রায় দিয়েছেন দেশটির আদালত। 85 জনকে হত্যার দায়ে সাজাপ্রাপ্ত ব্রেইভিক কারাগারে তার সঙ্গে অমানবিক ও শাস্তিমূলক আচরণের অভিযোগ এনে সরকারের বিরুদ্ধে মামলা করেছিলেন। কারাগারে তাকে দিনে 22 থেকে 23 ঘন্টা নির্জন সেলে বন্দী রাখারও অভিযোগ করেন ব্রেইভিক। বুধবার আদালত বিষয়টি মেনে নিয়ে তার পক্ষে রায় দেন। এ রায় বিস্ময় প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ম্যারিয়াস এম্বাল্যান্ড। 4 সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষ এ রায়ের বিরুদ্ধে আপিল না করলে কারাগারে ব্রেইভিককে মানবিক সুবিধা নিশ্চিত করতে বাধ্য থাকবে কর্তৃপক্ষ। 2011 সালের 22 জুলাই নরওয়ের অসলোতে বোমা হামলা এবং উটোয়া দ্বীপে একটি সমাবেশে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত 77 জনকে হত্যা করেন ব্রেইভিক। পরে 2012 সালে তাকে দোষী সাব্যস্ত করে 21 বছরের কারাদণ্ড দেন আদালত। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের আজ 90তম জন্মদিন। এবার নিজের জন্মদিনটি তিনি বিশেষভাবে ছোট্ট নাতি নাতিদের সাথে পালন করবেন। রানীর জন্মদিন উপলক্ষে ব্রিটেনে পড়েছে সাজ রব। দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দেখেছেন চাঁদের বুকে মানুষের পদার্পণ। কম নয়, একে একে 89 বছর পার করে 90-এ পা দিলেন ব্রিটিশ সিংহাসনের সবচেয়ে দীর্ঘমেয়াদী ক্ষমতাধর রানী দ্বিতীয় এলিজাবেথ। অঙ্কের হিসেবে বয়সটা অনেক হলেও কোনো এক জাদু বলে তারুণ্যকেই যেন বেঁধে রেখেছেন রানী। টানা 63 বছর ব্রিটেন শাসন করলেও কোনো রকম ভাটা পড়েনি তার কর্মশক্তিতে। এখনো রাজপরিবারের ছোট্ট সদস্যদের নিয়ে দিব্যি হেসে খেলে বেড়াচ্ছেন তিনি।
এবার রানীর জন্মদিন উপলক্ষে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ব্রিটেনের ডাক টিকিটে সংযোজন হচ্ছে নতুন সংস্করণ। এছাড়া রয়্যাল আর্কাইভ থেকে রানীর কিছু পুরনো দুর্লভ ছবিও প্রকাশ করেছেন খোদ প্রিন্স অব ওয়েলস চার্লস। রানীর জন্মদিনের অনুষ্ঠান শুরু হবে উইন্ডসর ক্যাসেলের গিল্ড হলে। সেখানে কেক কেটে জন্মদিন উদযাপন করবেন রানী। এবারে চমক হচ্ছে সেই কেক বানাবেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক এবং বিবিসির দ্য গ্রেট ব্রিটিশ বেক অফ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন নাদিয়া হুসাইন। রানীর পছন্দের লেমন ফ্লেভারের কেক বানাবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। পুরো ব্রিটেনবাসী এখন অধীর অপেক্ষায় কখন সেই কেক তৈরি হবে আর কখন রানী সেই কেক কেটে জন্মদিন পালন করবেন। কেক কাটার পর চার্লসের আয়োজনে একটি নৈশভোজে যোগ দেবেন রানী এলিজাবেথ। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। দর্শক, রানী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসল হিলের সামনে জড়ো হয়েছে শত শত মানুষ। চলুন দেখে আসি সেখানকার আনন্দ আয়োজনের কিছু অংশ। দর্শক, ক্যাসল থেকে বের হয়ে রানীর পদব্রজে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে। পুরো ব্রিটেনের নানা প্রান্ত থেকে মানুষ আজ এখানে এসে জড়ো হয়েছে রানীকে তার 90তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে। আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে শুরু হয়ে গেছে আনুষ্ঠানিকতা। সবাই অধীর অপেক্ষায় আছেন রানীর আগমনের জন্য। দর্শক, উইন্ডসর ক্যাসল থেকে বের হয়ে রানী পদব্রজে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
পুরো ব্রিটেনের নানা প্রান্ত থেকে মানুষ আজ এখানে এসে জড়ো হয়েছে রানীকে তার 90তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে। অনুষ্ঠানকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে শুরু হয়ে গেছে আনুষ্ঠানিকতা। দর্শক, নানা বয়সী মানুষ উইন্ডসর ক্যাসেলের সামনে জড়ো হয়েছেন রানীকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাতে। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। প্রজ্বলন করা হলো 2016 রিও অলিম্পিক গেমসের মশাল। আজ অলিম্পিক গেমসের জন্মভূমি গ্রিসের অলিম্পিয়ায় এই মশাল প্রজ্বলন করা হয়। আগামী 3 মে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের রিও অলিম্পিক্সের মশাল যাত্রা শুরু হবে। এর আগে মশালটি এথেন্স থেকে ব্রাজিলের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আগামী 5 আগস্ট ব্রাজিলের রিও ডি জেনেইরোতে শুরু হবে খেলার এই মেগা আসর। চলবে 21 তারিখ পর্যন্ত। এবারের অলিম্পিক গেমসে অংশ নেবে 206টি দেশ। 28টি খেলার মোট 306টি ইভেন্ট অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নেবে 10,500-এরও বেশি প্রতিযোগী। রিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান হবে ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে। As the world prepares, today we are paying tribute. The Olympic Games are a message, are a great Greek. এ পর্যায়ে আবার জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ভারতের পশ্চিমবঙ্গের 3য় দফার বিধানসভা নির্বাচনে বিভিন্ন স্থানে সহিংসতা, তৃণমূলের হামলায় সিপিএম কর্মী নিহতের অভিযোগ, অস্বীকার ক্ষমতাসীন দলের। অনাবৃষ্টি ও তীব্র দাবদাহে খরার কবলে ভারতের 10টি প্রদেশ। পানির সংকটে অন্তত 33 কোটি মানুষ। আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি সরকারের। রিপাবলিকান দলীয় সম্মেলনে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার আশা টেড ক্রুজের। প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির মুখোমুখি হলে প্রতিপক্ষকে পরাজিত করার ঘোষণা ট্রাম্পের। এবং রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশেও একটি চক্র জড়িত, ফিলিপিন্সের শুনানি শেষে সিনেটর ওসমেনা। এটি হ্যাকিং নয়, চুরি বললেন রাষ্ট্রদূত জন গোমেজ। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।